প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই সাবজেক্টটিকে আমরা 4টি পার্টে ভাগ করেছি, আর তারই প্রথম ক্লাসটি আজকে আমরা শুরু করব। আজকের আমাদের আলোচ্য সূচি হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ সমূহ, দ্বিতীয়তে আছে আমাদের স্বরধ্বনি, তৃতীয়তে রয়েছে আমাদের অর্ধস্বরধ্বনি, এরপরে রয়েছে দ্বিস্বরধ্বনি, পাশাপাশি রয়েছে ব্যঞ্জনধ্বনি এবং সংযুক্ত ব্যঞ্জনধ্বনি। আশা রাখি এই ক্লাসটির মাধ্যমে আমরা এই 6টি বিষয়কে আয়ত্ত করতে সক্ষম হব, যার মাধ্যমে আপনাদের আগামীর প্রস্তুতি আরও অনেক সুন্দর হবে বলে আশা করছি। তো প্রথমে শুরু করছি আমাদের বাক প্রত্যঙ্গ দিয়ে। এখন আমরা কথা বলবো যে বাক প্রত্যঙ্গ কাকে বলে এবং চিত্র সহকারে বিভিন্ন প্রকারের বাক প্রত্যঙ্গের আলোচনা করা। তো আসলে বাক প্রত্যঙ্গ কী, আসলে কাকে বলে বাক প্রত্যঙ্গ, একটু খেয়াল করবেন। দেখবেন যে আমরা যে কথা বলছি, এই কথা বলতে গিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করছে, এই সবগুলোই হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ। তার মানে ফুসফুস থেকে তাড়িত বাতাস যখন আমার মুখ দিয়ে একদম বের হয়ে একটি সাউন্ড বা শব্দে রূপান্তরিত হচ্ছে, এই ফুসফুস তাড়িত বাতাস বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে, ঘর্ষণ খেয়ে বা বিভিন্নভাবে সংস্পর্শে এসে এই বাতাস যখন মুখ দিয়ে বের হচ্ছে, যে যে জায়গায় ধাক্কা, সংঘর্ষ এবং স্পর্শ পেয়ে এই উচ্চারণগুলো হচ্ছে বা শব্দগুলো বা সাউন্ড শব্দগুলো হচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের বাকযন্ত্র। তাহলে সহজ করে বলতে পারি যে ফুসফুস তাড়িত বাতাস যখন মুখ গহ্বর দিয়ে বের হতে গিয়ে যে সমস্ত জায়গায় ধাক্কা, ঘর্ষণ কিংবা স্পর্শ পেয়ে বাইরে আসে, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের বাকযন্ত্র। আচ্ছা, এরপরে হচ্ছে যে চিত্র সহকারে বিভিন্ন প্রকার বাক প্রত্যঙ্গের পরিচয় দাও। আসলে এই একটি ক্লাসের মাধ্যমে বা একটি টপিকের মাধ্যমে কিন্তু আমরা এই অংশের সমস্ত কিছু আয়ত্ত করতে পারি। চলেন শুরু করি। তো প্রথমে বলছি যে এখানে চিত্র সহকারে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আসলে আমাদের এই যে কথা বলতে গিয়ে যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করছি, এই ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য কোন কোন প্রত্যঙ্গ আমাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করছে, সেইগুলো এখানে তুলে ধরা আছে। তো শুরুতেই বলবো আমি 1 নম্বরে ফুসফুসের কথা। ফুসফুস আসলে কি? ফুসফুস যে এটি হচ্ছে যে বাক প্রত্যঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। কেননা যে আমরা যে কথা বলছি, তার মানে ফুসফুস থেকে যে বাতাসটা উৎপন্ন হচ্ছে, সেই ফুসফুস তাড়িত বাতাস যখন আমাদের মুখ গহ্বরের ভেতর দিয়ে বাইরে চলে আসে, এ কিন্তু বাতাসটা উৎপাদন করে, আর সেই বাতাসটাকে আমরা বিভিন্ন প্রকারের স্পর্শ, ঘর্ষণ কিংবা ধাক্কা লাগার মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন আইটেমের শব্দ উচ্চারণ করতে আমরা পারি বা উচ্চারণ করতে পারি। তাহলে এই যে ফুসফুস হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বাক প্রত্যঙ্গ, যার মাধ্যমে আমরা কথা বলতে পারছি, আমার কথাগুলো আপনি বুঝে শুনে তা আবার উত্তর করতে পারছেন। তাই বলতে পারি যে ফুসফুস হচ্ছে আমাদের যে বাক প্রত্যঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এরপরে দেখব 2 নম্বরে, এরপরে রয়েছে আমাদের মুখ গহ্বর। অর্থাৎ আমরা যে কথা বলছি, এই ফুসফুস থেকে বাতাস যখন আমরা মুখ দিয়ে বের করি, এর মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এই সম্পূর্ণ জায়গাটুকুকে বলা হচ্ছে মুখ গহ্বর। অর্থাৎ ফুসফুস থেকে আমাদের যে বাতাসটা বের হচ্ছে, আমাদের দাঁত বা ঠোঁটের আগ পর্যন্ত যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে মুখ গহ্বর। অর্থাৎ বাতাস যখন ফুসফুস দিয়ে বের হয়ে আসে, তখন কিন্তু এটা কখনো জিহ্বার উপরে এই মাটিতে বা ছাদে ধাক্কা খায়, অথবা এটা চোয়ারে ধাক্কা খায়, অথবা দন্তে বা দাঁতের মধ্যে ধাক্কা খেয়ে এবং ঠোঁটের মধ্যে স্পর্শ হয়ে সেটা কিন্তু বের হয়ে আসে। কখনো কখনো সেটা আবার কি হয় যে নাক দিয়ে নাসিক্য যে বর্ণগুলো আমরা উচ্চারণ করি, সেটা আবার নাক দিয়ে বের হয়। যখন নাক দিয়ে বের হয় বা ঠোঁট বেয়ে বের হচ্ছে, এই যে ফাঁকা জায়গাটা বলতেছি, এই ফাঁকা জায়গাটার নামে হচ্ছে মুখ গহ্বর। কারণ এখানে বাতাসটা আগে রিজার্ভ হয়, বাতাসটা রিজার্ভ হওয়ার পরে আমরা এই বাতাসটা আসলে কোন দিক দিয়ে বের করব? আমরা কি আমাদের যে দাঁতের মাড়ি দিয়ে বের করব, পাশ দিয়ে বের করব, নাক দিয়ে বের করব, নাকি কোন দিকে বের করব? এটা কিন্তু ঠিক এই মুখ গহ্বর থেকে ডিসাইড হয়ে যায়। তার মানে এই মুখ গহ্বর হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের বাক অর্থাৎ কথা বলার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব যে 3 নম্বরে রয়েছে আমাদের
আচ্ছা, 3 নম্বরে রয়েছে আমাদের শ্বাসনালী। শ্বাসনালী কি? ওই যে যেটা বলছি, তার মানে প্রতিবারে কিন্তু আমাদের ফুসফুসের কথাটা চলে আসতেছে। তার মানে ফুসফুস থেকে যখন এই বাতাসটা আমাদের সামনে আসতেছে, যে যন্ত্রের মধ্যে বা যে নল দিয়ে আসতেছে, সেই নলটাই হচ্ছে আমাদের শ্বাসনালী। এই যে শ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি, এর মাধ্যমেই কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারছি। তাই বলতে পারি যে ফুসফুস থেকে শুরু করে আমাদের জিহ্বার একদম শেষ অংশের মাঝখান পর্যন্ত যে নলীটি রয়েছে, এটি হচ্ছে আমাদের শ্বাসনালী, যার মাধ্যমে আমরা বাতাসটা সেখান থেকে ফোর্স করে বেরিয়ে আসতে বা বের করে নিয়ে আসতে চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের শ্বাসনালী। এরপরে দেখবো আমরা 4 নম্বরে, এই গলনালীকে আমরা আরেকটি নাম দিতে পারি, সেটা হচ্ছে খাদ্যনালী। অর্থাৎ আমরা যে খাবার খাই, আপনি খেয়াল করলে হয়তো দেখতে পারবেন যে আমরা খাওয়ার সময় কিন্তু কথা বলতে পারি। তার মানে আমি যে খাচ্ছি, আমার খাদ্য কিন্তু একটা নালীতে ঢুকতেছে, আমার যে নিঃশ্বাস নিচ্ছি সেটা কিন্তু আরেকটা ভিন্ন নালীতে হচ্ছে। যদি দুটোই একত্র হয়ে যেত তাহলে আমরা কিন্তু মারা পড়তাম। তার মানে কি, খাদ্য আর কথা একসঙ্গে বলতে পারতাম না। তার মানে আমরা যে খাদ্যনালীর কথা বলছি, এখানে যে খাদ্য গ্রহণের সময় বা পানি গ্রহণের সময় যে খাদ্যগুলো আমরা খাচ্ছি, সেই খাদ্যগুলো মূলত আমাদের খাদ্যনালী দিয়ে এই ভিতরে পাকস্থলীতে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে বলতে পারি যে গলনালী বা খাদ্যনালীর সঙ্গে সম্পর্ক হচ্ছে পাকস্থলীর, আর শ্বাসনালীর সঙ্গে সম্পর্ক হচ্ছে ফুসফুসের। এই দুইটা কিন্তু আলাদা বিষয়। তবে মাথায় রাখতে হবে, এই গলনালী কিংবা খাদ্যনালী আমাদের কোনো ধ্বনি, কোনো সাউন্ড বা শব্দ উচ্চারণে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই সাহায্য করে না, সাহায্য করে না। তার মানে এইটিকে বলতে পারি, এটি হচ্ছে এমন একটি অঙ্গ যেটা আসলে আমাদের প্রত্যক্ষভাবে কোনো শব্দ কিংবা ধ্বনি উচ্চারণে সাহায্য করছে না। আমার কিন্তু এটা একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, এরপর রয়েছে, এখানে রয়েছে অধিজিহ্বা। এই অধিজিহ্বাটা হচ্ছে যে আমরা যখন এই কথা বললাম একটু আগে, খেয়াল করবেন যে শ্বাসনালী হচ্ছে একটা, আর আরেকটি হচ্ছে খাদ্যনালী। দেখেন, যখন আমরা মুখে কোনো কিছু দিয়ে দেই, এটা কিন্তু দুইটা নালীতেই কিন্তু প্রবেশ করার ক্ষমতা রাখে, সেটা হোক শ্বাসনালী অথবা খাদ্যনালী। তো এইখানে খেয়াল রাখতে হবে, খাদ্যনালী কিন্তু সবসময় খাওয়ার জন্য প্রস্তুত, এখানে কোনো বাতাস কিংবা কোনো কিছু হয় না। তার মানে যখনই আমরা মুখে কোনো কিছু খাওয়ার জন্য দিচ্ছি, সেই খাবারটাকে মূলত শ্বাসনালীতে যেন না যায়, সেটা যেন শতভাগ খাদ্যনালীতেই থাকে। এই যে মাঝখানে দারোয়ানের যে কাজটা করে, এইটা হচ্ছে মূলত অধিজিহ্বা। তার মানে এর মাধ্যমেই কিন্তু আমরা খাদ্য গ্রহণের সময় আমাদের খাদ্য কখনোই ভুলক্রমেও সেটা কিন্তু আমাদের এই যে শ্বাসনালী দিয়ে প্রবেশ করে না। অথচ শ্বাসনালী এবং খাদ্যনালী এই দুটোই কিন্তু একই জায়গায় মিলিত হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা ঢাকনার মতো, যেটা কিনা আমার খাদ্যটাকে কখনোই শ্বাসনালীতে ঢুকতে দেবে না, এবং সেটা কি করবে, খাদ্যনালীতে পদার্পণ করবে। এই মাঝখানে যে কাজটি করে, এটি হচ্ছে আমাদের অধিজিহ্বা। এবং এই জিহ্বার উপরের অংশে কিন্তু রয়েছে আমাদের নাসিকা বা নাক। এরপরে নাক। তার মানে এখান থেকে যে আমাদের বাতাসটা বের হচ্ছে, সেই বাতাসটা অনেক সময় মুখের মধ্যে দিয়ে বের করতে পারছি, বা ঠোঁট দিয়ে, অথবা নাক বা নাসিকা দিয়ে বের করতে পারছি। তাহলে যখন আমরা এই যে অধিজিহ্বাকে ছোট বড় বা একটু সম্প্রসারিত বা উঁচু নিচু করার মাধ্যমে কিন্তু আমরা সেই বাতাসটাকে কোন দিক দিয়ে বের করাবো, সেইটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারছি, নাক এবং আমাদের যে খাদ্যনালী, শ্বাসনালী, এর মধ্যে কে অবস্থান করছে, অধিজিহ্বা, যেটা কিনা আমাদের খাদ্যকে খাদ্যর দিকে ঠেলে দিচ্ছে, আর কথা বলার জন্য যে বাতাসটি বের হচ্ছে সেটা কিন্তু বের করার জন্য রাস্তা করে দিচ্ছে। পাশাপাশি এইটা আবার নাসিক্য বর্ণ যখন আমরা উচ্চারণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে সাহায্য করছে নাসিক্য বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে। আশা করি আপনারা অধিজিহ্বা এবং নাকের যে বিষয়টি বুঝতে পেরেছেন। দন্তমূল। দন্তমূল বা দন্ত বলতে পারি 8 নম্বরে, দন্ত বা দাঁত। তার মানে দাঁতের যে মাড়িগুলো রয়েছে, এই দাঁতের মাড়ি কিন্তু আমাকে ধ্বনি উচ্চারণে অনেক বেশি হেল্প করে। আপনারা দেখবেন যে অনেক ধ্বনি রয়েছে, যেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাকে কিন্তু আমরা এই নালী, দাঁতের যে মাড়ি আছে সেখান থেকে স্পর্শ করে আমরা কিন্তু কি এগুলো উচ্চারণ করছি। তার মানে এখানে এই যে দাঁত রয়েছে বা দন্ত রয়েছে, এই দন্তের মাড়ি রয়েছে, দন্তের সম্মুখ ভাগ রয়েছে, পেছন ভাগ রয়েছে, এবং দন্ত থেকে উপরের যে জায়গাটা, যেটাকে আমরা ছাদ বলি, ছাদ। তার মানে আমাদের জিহ্বা
এর উপরের যে অংশটা এটাকে বলা হয় ছাদ। এই ছাদও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে বাতাসটা ধাক্কা খেয়ে নিচের দিকে ধাবিত হয়। আচ্ছা, তাহলে দন্তমূল এবং দন্ত হচ্ছে আমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ বাক প্রত্যঙ্গ, যাদের সাহায্যে আমরা ধ্বনিগুলো উচ্চারণ করতে পারছি। এটি হচ্ছে আমাদের ওষ্ঠ, হচ্ছে কি আমাদের ঠোঁট। আমাদের উপরের যে ঠোঁটটি রয়েছে এর নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচেরটি হচ্ছে অধর। তার মানে এই দুটিকে আমরা দুই নামে চিনলেও এখানে কিন্তু বলা হচ্ছে এক নামে ওষ্ঠ বা ঠোঁট। এই ঠোঁট দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ধ্বনি উচ্চারণ করে থাকি, যেরকম প, ফ, ব, ভ, ম। এরকম একটি প্রশ্ন চলে আসে মাঝে মাঝে যে বাঙালি শিশুরা সবার আগে কোন ধ্বনিগুলো আয়ত্ত করতে পারে। তার মানে যে ধ্বনিগুলো মূলত ঠোঁট দ্বারা উচ্চারিত হয়, এই ধ্বনিগুলো বাঙালি শিশুরা সবচেয়ে আগে উচ্চারণ করতে পারে, সেটি হচ্ছে কি প, ফ, ব, ভ, ম। তাহলে আশা রাখি আমাদের ফুসফুস, মুখগহ্বর, শ্বাসনালী, গলনালী, অধিজিহ্বা, নাক, দন্তমূল এবং দন্ত এবং ওষ্ঠ, সর্বশেষ 10 নম্বরে রয়েছে আমাদের জিহ্বা। এই যে জিহ্বা কিন্তু আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তার মানে জিহ্বা কিন্তু আমাদের বাতাসটাকে পিছন থেকে যখন সামনে এগিয়ে আসে, সেই বাতাসটাকে সে কোন দিকে ধাবিত করবে, কোন অ্যাঙ্গেলে ধাবিত করবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন বর্ণগুলো উচ্চারণ করে থাকি। তাহলে বলতে পারি এই জিহ্বা কিন্তু আমার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং দেখবেন যে ভাষা বিজ্ঞানীগণ কিন্তু এই জিহ্বাকে প্রায় 3 বা 3 এবং 4 7টা আইটেমে ভাগ করেছে। যেমন ধরেন পশ্চাৎ মানে পেছন, জিহ্বার পিছন দিক, মধ্য দিক এবং হচ্ছে অগ্র বা সামনের দিক। এই তিনটা হচ্ছে 3 ক্যাটাগরিতে। এবং উপর থেকে নিচু, একটা হচ্ছে উচ্চ উপরের দিক, আর একটা হচ্ছে উচ্চ মধ্য, আবার আছে নিম্ন মধ্য অ্যান্ড নিম্ন। তাহলে এই যে 7টি ভাগে কিন্তু এই জিহ্বাটাকে ভাগ করা হয়েছে। তার মানে জিহ্বার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটাই যে সেখান থেকে আমরা অনেকগুলো বর্ণ পাই, যে বর্ণগুলো মূলত এই জিহ্বার মাধ্যমে উচ্চারিত হয়ে থাকে। তাহলে আপনাদের এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আমাদের বাক প্রত্যঙ্গ কাকে বলে। আমি আবারও বলছি, যে সমস্ত যন্ত্র বা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি উচ্চারণে আমাকে, আপনাকে, সবাইকে সাহায্য করে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, এই সমস্তগুলোকে আমরা এক কথায় বলতে পারি বাক প্রত্যঙ্গ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে চিত্র সহকারে বিভিন্ন প্রকারের বাক প্রত্যঙ্গের পরিচয় দাও। এই ক্ষেত্রে আমরা এখানে 10টি আইটেম রয়েছে। আপনি অবশ্যই এই 10টিকে আয়ত্ত করার চেষ্টা করবেন, পারলে আরও বেশি করে করবেন। কমসে কম 7 থেকে 8টি দেওয়াই লাগবে। এবং এগুলো চিত্রের মাধ্যমে যদি আমরা জিহ্বাকে দেখাতে পারি, দন্তকে দেখাতে পারি, ওষ্ঠ ঠোঁটকে দেখাতে পারি, নাক বা নাককে দেখাতে পারি, উপরে ছাদ বা তালুকে দেখাতে পারি, এবং আমাদের গলনালীকে দেখাতে পারি, খাদ্যনালীকে দেখাতে পারি, তাহলে কিন্তু চিত্রের সাহায্যে যখন আপনি এই প্রশ্নের উত্তর করবেন, তখন এই প্রশ্নটি আপনার জন্য অনেক বেশি মার্ক ক্যারি করার জন্য সহায়ক হবে বলে আশা করছি। এখন আমরা দেখব যে স্বরধ্বনি কাকে বলে এবং স্বরধ্বনি বিচারের মাপকাঠি কি কি, আসলে কোন কোন ক্যাটাগরি থাকলে বা কোন কোন দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা বলতে পারি এগুলো হচ্ছে স্বরধ্বনি, এবং স্বরধ্বনি কাকে বলে এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। তো চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। এখন আমরা দেখব যে স্বরধ্বনি কাকে বলে এবং স্বরধ্বনি বিচারের মাপকাঠি কি কি, মানে কোন কোন ক্যাটাগরি থাকলে পরে আমরা তাকে স্বরধ্বনি বলতে পারি, এবং বিস্তারিতভাবে পড়ব যে স্বরধ্বনি আসলে কাকে বলে। তো শুরু করছি আজকের স্বরধ্বনি কাকে বলে ক্লাসটি। এখন আমরা দেখব যে আসলে স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে যে বিভিন্ন ভাষাবিজ্ঞানীগণ যেটি বলেছেন সেটি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের জন্য কারো কোনো সাহায্য নিতে হয় না। তার মানে যে সমস্ত ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে এগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি। অথবা আরও সহজ করে বলতে হলে যে ফুসফুস তাড়িত বাতাস যখন এই মুখ গহ্বর দিয়ে বাইরে আসতে গিয়ে সে যখন কোনো বাধা, ধাক্কা বা ঘর্ষণ লাগে না, তখন সেই সমস্ত বর্ণগুলোকে আমরা বলতে পারি স্বরধ্বনি। তাহলে এখানে আমরা দেখলাম যে 2টি অ্যাঙ্গেলে আমরা এই স্বরধ্বনির সংজ্ঞাকে বলতে পারছি। তো প্রথম কথা হচ্ছে যে সমস্ত ধ্বনি কারো সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে এগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি। পাশাপাশি বলতে পারি যে সমস্ত ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস মুখ গহ্বর দিয়ে বাইরে আসার সময় কোথাও বাধা পায় না, স্পর্শ পায় না কিংবা ঘর্ষণ লাগে না,
এই সমস্ত ধ্বনিকে বলতেছি স্বরধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে স্বরধ্বনি বিচারের মাপকাঠি আসলে কি কি, আমরা কোন কোন বিচারে বলতে পারি এগুলো স্বরধ্বনি। দেখুন, আমরা জানি যে আমাদের স্বরধ্বনি মোট 11টি, ওকে, এবং এই মৌলিক স্বরধ্বনি কিন্তু আমাদের 7টি, এবং যৌগিক স্বরধ্বনি সেটি হচ্ছে আমাদের 2টি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্বরধ্বনি আছে 11টি। সেগুলো কি কি আমরা লিখতে পারি? অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই যে আমরা 11টি, এই 11টি ধ্বনিকে আমরা বলতে পারি কি স্বরধ্বনি। কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ হওয়ার জন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। এই যে একটা দৃষ্টিকোণ থেকেই বলতে পারি, যেহেতু কারো সাহায্য নিচ্ছি না, এই দৃষ্টিকোণ থেকে এগুলো স্বরধ্বনি। আমাকে বলছে যে কোন কোন বিচারে আমরা কোন কোন মাপকাঠির মাধ্যমে বলতে পারি স্বরধ্বনি। তাহলে 1 নম্বর হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলো অন্য কারো সাহায্য ছাড়া নিজেরাই উচ্চারিত হতে পারে, এটি হচ্ছে আমাদের 1 নম্বর মাপকাঠি। এবং এরপরে দেখেন আপনি যে এই যে 11টি ধ্বনি আছে, এই 11টি ধ্বনি কিন্তু আবার কার রয়েছে 10টি। কার কয়টি? কার রয়েছে আমার 10টি। তার মানে এখানে কিন্তু 10টি কার রয়েছে। এখানে অ কিন্তু লীন বর্ণ, অ এর কোনো কার নেই। তার মানে আ থেকে শুরু করে ওই পর্যন্ত প্রত্যেকে কিন্তু একটি আরেকটা চিত্র রয়েছে, সেগুলোকে আমরা কার বলি। আচ্ছা, এখন দেখব যে আসলে এই স্বরধ্বনিগুলো যে উচ্চারণ হওয়ার জন্য আসলে এদের উচ্চারণ স্থানটা কোথায়। এরা জিহ্বার কোন কোন জায়গা থেকে, কেউ সামন থেকে, কেউ পিছন থেকে, কেউ বা আবার মধ্য জায়গা থেকে উচ্চারিত হয়। এই বিচারে মানে জিহ্বার অবস্থান, জিহ্বার উচ্চতার উপর বিচার করেও কিন্তু আমরা এগুলোর যে মাপকাঠি রয়েছে সেগুলো গণনা করতে পারি। তো এখন দেখব যে আমাদের এই জিহ্বার কোন জায়গা থেকে কোন ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। আচ্ছা, যদি আমি আমাদের এইটাকে জিহ্বা মনে করি, তাহলে দেখব যে এইটা হচ্ছে আমাদের সামন ভাগ এবং এটা হচ্ছে আমাদের পেছন ভাগ। এটাকে বলা হয় সম্মুখ, এবং এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে পশ্চাৎ। তাহলে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ আমরা কিন্তু এই জিহ্বাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম। এখন আসেন এই 3টা ক্যাটাগরি থেকে আমরা যদি এখন এখান থেকে খেয়াল করে দেখবেন, এখান থেকে একটি ধ্বনি আছে, আবার এখান থেকে একটি ধ্বনি আছে, আবার এখান থেকে একটি আছে, আবার এখান থেকে আরেকটি আছে, আবার এখান থেকে একটি আছে, এখান থেকে আরেকটি আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে হ্রস্বই, এখানে আছে আমাদের হ্রস্ব। আচ্ছা, এরপরে এখানে আছে এ, এখানে আছে ও, এখানে আছে আমাদের এ, এখানে আছে আমাদের অ, এবং এখানে একটি আছে, তার নাম হচ্ছে আ। আচ্ছা, তাহলে খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা যখন এটা আনসার করবেন, অবশ্যই আপনাকে এই চিত্রের সাহায্যে আনসারগুলো করতে হবে, তাহলে আমাদের মার্ক পাওয়াটা আরও ইজি হয়ে যাবে। এখন এই জিহ্বাকে আমরা সামন, পিছন, মধ্য 3টা ভাগে ভাগ করার পর সামন থেকে উচ্চারণ হচ্ছে আমাদের 3টা, হ্রস্বই, এ এবং এ। এ হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনির একটি, যদিও আমরা এই এ এর কোনো বাহ্যিক ব্যবহার আমরা দেখি না বা বর্ণ দেখি না, তারপরও কিন্তু এটি ভাষাবিজ্ঞানীগণ অ্যাড করেছেন যে এ হচ্ছে এমন একটি ধ্বনি যেটাকে অবশ্যই মৌলিক ধ্বনির প্রাধান্য দিতে হবে। কেননা আমরা অনেকগুলো বিষয় উচ্চারণ করি যেখানে এ চলে আসে, যেমন এতে অ্যাম্বুলেন্স, এতে অ্যাক্সেস, এতে অ্যাসেম্বলি। তখন কিন্তু এই অ্যাসেম্বলি, অ্যাম্বুলেন্স, অ্যাক্সেস এই কথাগুলো উচ্চারণ করতে গিয়ে বা এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা এই অ্যাটাকে ইউজ করি। তাহলে বুঝতে পারছি আমাদের হ্রস্বই, এ এবং এ, এই 3টা হচ্ছে সম্মুখ থেকে মানে সামন থেকে, জিহ্বার সামন থেকে উচ্চারণ হচ্ছে। পাশাপাশি হ্রস্ব, ও এবং অ এই 3টা কিন্তু পশ্চাৎ থেকে মানে কি পিছন থেকে উচ্চারণ হচ্ছে। আরেকটা হচ্ছে মধ্য থেকে আমাদের আ, এই আ কিন্তু মধ্য থেকে। এখন আমরা এই জিহ্বাকে আমরা কিন্তু 3 ক্যাটাগরিতে ভাগ করেছি, পাশাপাশি আমরা আরও একটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেটি কি? আমরা বলতে পারি যে হ্রস্বই এবং হ্রস্ব এই দুটি কিন্তু জিহ্বার ঠিক একদম উপরের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, একদম আপ, একদম উপর থেকে উচ্চারিত হচ্ছে। তাই আমরা এই দুটাকে বলতে পারি উচ্চ
ওকে, এরপরে আমরা আরও দুটো রয়েছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে ও। এই এ এবং ও, এ দুটো কিন্তু উচ্চারিত হচ্ছে আমাদের ঠিক মাঝখান থেকে, দেখা যাচ্ছে মাঝখান থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মধ্য। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি আমাদের আরেকটি ধাপ রয়েছে, এই ধাপটি এটা কিন্তু আমরা নিম্ন বলতে পারি, কিন্তু নিম্ন অবশ্যই বলবো, পাশাপাশি এর নিচে আরেকটি নিম্ন আছে, তার মানে আমরা এ হচ্ছে সবচেয়ে নিম্ন, আমরা আগে এটাকে লিখে নেই নিম্ন, তার মানে এটা যদি নিম্ন হয় তাহলে এটাকে আমরা নিম্ন বলবো নিম্ন, কিন্তু মাঝখানে যেহেতু দুইটা রয়েছে তাই আমরা উপরেরটাকে বলবো হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, আর নিচেটা হবে নিম্ন মধ্য। ওকে, এবং শেষ যেটা আছে এটা আমাদের নিম্ন, তার মানে আমরা কিন্তু দুইটা ক্যাটাগরিতে এই স্বরধ্বনিগুলোকে উচ্চারণের স্থান অনুযায়ী এবং উচ্চারণের যে জিভের যে উচ্চতা, জিভের উচ্চতা অনুযায়ী আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে উচ্চ, আরেকটি হচ্ছে উচ্চ মধ্য, এরপরে নিম্ন মধ্য, দেন নিম্ন, এই চারটি ক্যাটাগরি উপর থেকে, আর সামন এবং পেছন মধ্য থেকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, যা আমরা এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আমাদের কিন্তু এই বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আরেকটি চার্ট দেব, সেটি হচ্ছে জিভের উচ্চতা আর জিভের অবস্থা। এই চার্টটি অবশ্যই আপনার খেয়াল করে আয়ত্ত করতে হবে, যার মাধ্যমে আমরা খুব সহজেই বেশি মার্ক ক্যারি করতে পারবো। জীবের অবস্থা অনুযায়ী, একটা হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী, আরেকটা হচ্ছে জীবের অবস্থা অনুযায়ী, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের সম্মুখ, আচ্ছা এখানে আমরা কি লিখছিলাম রস্বই, এখানে রস্বও ছিল, এখানে ছিল এ, এখানে ছিল ও, এখানে ছিল আমাদের এ, এখানে অ, এখানে আমাদের আ ছিল। তাহলে বুঝতে পারছি যে এই যে চারটি রয়েছে এটা হচ্ছে জিভের উচ্চতা অনুযায়ী মাপকাঠি, আর এটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী মাপকাঠি। তাহলে উচ্চতা দৃষ্টিকোণ থেকে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, পাশাপাশি জিভের যে অবস্থান রয়েছে পশ্চাৎ এবং মধ্য এবং সম্মুখ, সামন, তাহলে সম্মুখ থেকে, মধ্য থেকে এবং কি পশ্চাৎ থেকে। আশা রাখি এই দুটি চার্ট আপনারা পরীক্ষায় লিখতে পারলে আপনাদের অনেক ভালো মার্ক ক্যারি হবে বলে আশা করছি। এখন আমরা দেখব যে নিয়মিত বা অনিয়মিত দ্বিস্বর ধ্বনি কাকে বলে এবং শর্ত সহ বুঝিয়ে লিখো। তার মানে এক হচ্ছে শর্ত লিখতে হবে যে কোন কোন শর্ত বা কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা তাকে দ্বিস্বর ধ্বনি বলতে পারি, এটা আর নিয়মিত কোনগুলো এবং অনিয়মিত কোনগুলো, এগুলো সহ আলোচনা করতে হবে। তো আসুন আমরা আগে দেখি যে আসলে দ্বিস্বর ধ্বনি বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, এটা আসলে এরকম অনেকটা, যখন আমরা দুটি স্বরধ্বনি একই সঙ্গে উচ্চারণে এক প্রয়াসে উচ্চারণ করে থাকি এবং সেখানে কোনো ধরনের গ্যাপ বা মাঝখানে কোনো বিরতি ঘটে না, নিঃশ্বাসের এক প্রয়াসে হয়ে থাকে, তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে দ্বিস্বর ধ্বনি। অর্থাৎ পাশাপাশি যখন, দেখুন সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পাশাপাশি অবস্থিত দুটি একই জাতীয় বা বিজাতীয় স্বরধ্বনি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হয় এবং একাক্ষরিক বৈশিষ্ট্য বজায় থাকে, তাকে মূলত দ্বিস্বর ধ্বনি বলে। এখানে কিন্তু অনেকগুলো শর্ত বা বৈশিষ্ট্য অ্যাড করা হয়েছে, যেমন ধরেন এখানে বলা হচ্ছে যে পাশাপাশি অবস্থিত দুটি একই জাতীয়, প্রথম কথা হচ্ছে এই যে একই জাতীয়, এরপরে বলা হচ্ছে বিজাতীয়, তাহলে এখানে দুইটি শর্ত পেয়েছি আমরা। তাহলে পাশাপাশি অবস্থিত দুটি একই জাতীয় বা বিজাতীয় স্বরধ্বনি নিঃশ্বাসের এক প্রয়াসে, এই যে এক প্রয়াসে, নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হয় এবং একাক্ষরিক বৈশিষ্ট্য বজায় থাকে, তাকেই কিন্তু বলা হচ্ছে কি আমাদের দ্বিস্বর ধ্বনি। তো আসুন আমরা এই চারটি বিষয়কে একটু ভেঙ্গে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে বলা হচ্ছে যে পাশাপাশি অবস্থিত দুটি একই জাতীয়। আসলে একই জাতীয় মানে কি, যখন আমরা দুটি স্বরধ্বনিকে একত্রে উচ্চারণ করে থাকি, যদি আমরা এক প্রয়াস, এখন এই একই জাতীয় বোঝার আগে আমাকে বুঝতে হবে যে এক প্রয়াস আসলে কি। এখন এক প্রয়াস বোঝার আগে বুঝতে হবে একাক্ষরিকটা কি, আসলে তার আগে বুঝতে হবে অক্ষর কি। অক্ষর, দেখুন আমরা অনেকেই কিন্তু এই অক্ষর বুঝি না। কেন বুঝি না? আমরা মনে করি যে বর্ণগুলোকেই বুঝি অক্ষর বলে, যেমন ব একটি অক্ষর, ক একটি অক্ষর, কিন্তু না, ব অক্ষর নয়, ক কিন্তু অক্ষর নয়, কারণ এই ব যখন আমরা মুখে উচ্চারণ করি তখন তার নাম ধ্বনি। বিষয়টি খুব ভালো করে
খেয়াল রাখতে হবে, যখন আমরা এই বকে মুখে উচ্চারণ করি তখন তার নাম ধ্বনি। আর আমি উচ্চারণ করার পর যদি আপনি শুনতে পান, আপনি কি শুনতে পেলেন? ধ্বনি শুনতে পেলেন। কিন্তু যখন আমি এই ধ্বনিকে লিখে প্রকাশ করি, দেখতে পাচ্ছি, তখন কিন্তু এটা আর ধ্বনি নয়, এটা হয়ে গেছে বর্ণ। আমরা এই বর্ণকেই অনেক সময় অক্ষর বলে চালিয়ে দেই, কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল। অক্ষরটা আসলে কি? অক্ষর হচ্ছে মূলত আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের নিঃশ্বাসের এক প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি ঠিক ততটুকুই হচ্ছে এক অক্ষর বা অক্ষর। যেমন ধরেন, একটি উদাহরণ দিয়ে আমরা শুরু করি। আমি লিখলাম জাম। এই জাম একটি শব্দ নিশ্চয়ই। এই জাম শব্দটি উচ্চারণ করার জন্য কিন্তু আমরা মাঝখানে কোনো প্রয়াস বা কোনো থামার কোনো প্রয়োজন পড়তেছে না, আমরা সম্পূর্ণটাই বলতে পারি জাম। আমরা জামকে একসঙ্গে উচ্চারণ করতে পারছি, তাহলে বলতে পারি যে উচ্চারণের সংক্ষিপ্ত যে অংশ তাকে অক্ষর বলে। তাহলে এই যে জামকে আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারছি, তাই জাম হচ্ছে এখানে এক অক্ষর। জাম হচ্ছে এখানে এক অক্ষর। এবং যদি আমি এই জামকে বলি জামা, তাহলে জামা যখন আমি উচ্চারণ করি তখন কিন্তু জামা শব্দকে আমরা এক প্রয়াসে বা এক অক্ষরে উচ্চারণ করতে পারি না। কেন পারি না? কারণ জামা আমরা জীবনও একসাথে উচ্চারণ করতে পারি না। আগে যা বলি, এই যা বলার পর একটা প্রয়াস থেমে যায়, দেন আবার মা বলে আরেকটা প্রয়াস আমরা সংঘটিত করি। তাহলে যা মা, জামা। আপনি যত দ্রুতই উচ্চারণ করেন না কেন, দেখবেন যে যা বলে একটু থামতেই হবে, এক প্রয়াস হবে এখানে, পরে মা কিন্তু আরেকটি। তাহলে জামা, তাহলে জামা, 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 জামা। তাহলে জামা হচ্ছে এখানে আমাদের দুই অক্ষর। এখানে যা একটা, মা একটা, এক এক প্লাস দুই অক্ষর। তার মানে অক্ষর হচ্ছে মূলত আমরা উচ্চারণের সময় নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু অংশ উচ্চারণ করতে পারি ঠিক ততটুকুই হচ্ছে আমাদের এক প্রয়াস। তাহলে এখন আসেন, এখানে বলছে এক জাতীয় বা একই জাতীয়। যখন আমরা দুটি স্বরধ্বনিকে একত্রে উচ্চারণ করব, আসলে সেটি দেখতে কীরকম হবে একটু খেয়াল করেন। যদি আমি বলি যে কি বলবো, যদি বলি দেই, দয় রস্যই এবং রস্যই, দেই, এই একটা শব্দ। দেখেন, এই দেই কথা যখন আমরা বলি, এখানে কিন্তু দুটি স্বরধ্বনি একত্র হয়ে একই প্রয়াসে বা এক প্রয়াসে উচ্চারণ হয়ে গেছে। তাই আমরা এখানে বলতে পারছি যে এটি হচ্ছে একটি যে একই জাতীয় আমাদের বিস্বরধ্বনি। এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে ভাঙলে পাবো, অনেকে যেটা মনে করি যে আগে রস্যই দিব প্লাস দ দিব প্লাস রস্যই দিব। না, এটি কিন্তু ভুল। আগে রস্যই না, আগে দ দিব প্লাস রস্যই দিব প্লাস রস্যই দিব। কেননা এখানে কিন্তু আমাদের দ হচ্ছে মূল শব্দ বা মূল বর্ণ বা মূল বর্ণ। এই বর্ণটা আগে এসেছে, এরপরে এই দ এরপরে আমরা রস্যই দেই, দীর্ঘই দেই, হুসুকার দেই, কিংবা অন্য যে কোনো কিছু ইউজ করি, সেটা কিন্তু তারপরে। তার মানে দ আগে এসেছে তাই দ আগে লিখেছি, এরপরে রস্যই পরে এসেছে তাই রস্যকে পরে লিখেছি। তার মানে হচ্ছে আমরা কিন্তু মূল বর্ণকে আগে লিখি, কিন্তু মূল বর্ণের সঙ্গে অনেক কিছু যখন যুক্ত হয়ে যায়, কেউ বামে যুক্ত হয় সামনের দিকে, কেউ পেছনের দিকে, কেউ নিচের দিকে, কেউ আবার ওপরের দিকে। এখন বলছি কর্ম, তাহলে কর্ম যখন লিখব, এর রেফ কিন্তু ময়ের উপরে অবস্থান করছে। যখন আমরা বলবো যে তরি, তখন কিন্তু রয়ের দীর্ঘইকার কিন্তু আমাদের শেষের দিকে যুক্ত হয়েছে। যখন আমরা বলবো ঝুলানো, তখন দেখবো যে ঝয় হুসুকার কিন্তু নিচে এসেছে। তার মানে কখনো নিচে, কখনো ডানে, কখনো বামে, কিংবা কখনো আমাদের উপরে। তার মানে এই ধ্বনিগুলো বা এই কারগুলো যে যেখানেই বসুক না কেন, মনে রাখতে হবে আগে মূল বর্ণ, তারপরে এই কারগুলো। তার মানে এখানে মূল বর্ণ কে? দ, এরপরে কে? রস্যই, মানে ঋষিকার, এরপরে কে? রস্যই। তাহলে এইখানে আমাদের দুইটি রস্যই আমরা একত্রে পাচ্ছি। দেই বলার সময় কিন্তু দুটি রস্যই আমরা একসঙ্গেই উচ্চারণ করছি এবং এক প্রয়াসে করছি, তাই বলা হচ্ছে এটি হচ্ছে একটি দ্বিস্বর ধ্বনি। তার মানে দুটি স্বর একত্র হয়ে উচ্চারণ হয়েছে, তাই এটি হচ্ছে আমাদের দ্বিস্বর ধ্বনি। আর একেই বলা হচ্ছে একই জাতীয়। তার মানে যেহেতু রস্যই এক, এরাও রস্যই, পরেরটি রস্যই এক হওয়ার কারণে এর নাম হচ্ছে একই জাতীয়
আমাদের দ্বিস্বর। এরপরে আমরা দেখব যে বিজাতীয়। আসলে বিজাতীয় বিষয়টা কি? যখন আমাদের প্রথমটা এবং দ্বিতীয়টা একই হবে না। যেমন আমি বলতে পারি বউ, তাহলে বউ যখন আমরা বলবো তখন দেখবেন যে বয়ে কিন্তু একটা কি আছে বলেন তো, অ আছে, প্লাস কি আছে, রস্য। তাহলে ব এর সাথে অ যুক্ত ছিল আর রস্য, তাহলে এখানে আমাদের অ এবং রস্য এই দুটাই মিলে কিন্তু আরেকটি ধ্বনি উচ্চারণ হয়েছে, যা কিনা এক প্রয়াসে হয়েছে, বউ। যার কারণে এখানে অ প্লাস রস্য এটি হচ্ছে আরেকটি দ্বিস্বর ধ্বনি। এখানে অ এবং রস্য দুটি ভিন্ন ভিন্ন ধ্বনি এসেছে, তাই এর নাম বিজাতীয়। আর যদি একই হতো তার নাম একই জাতীয়, অথবা ভিন্ন হলে বিজাতীয়। আশা করি এরাও বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখব যে এক প্রয়াস। এক প্রয়াস কোনটা? যেটা আমি একটু আগে কথা বলেছি, এক প্রয়াস হচ্ছে যে কোনো ধ্বনি উচ্চারণের একদম সর্বনিম্ন যে নিঃশ্বাস আমরা ত্যাগ করি বা ভেঙে ভেঙে উচ্চারণ করি, সেই এক নিঃশ্বাসকে বলা হচ্ছে এক প্রয়াস। তাহলে এক প্রয়াসে উচ্চারণ হতে হবে এবং বলা হচ্ছে একাক্ষরিক, তার মানে অক্ষরটা এক হতে হবে, অক্ষর দুই হলে কিন্তু চলবে না। তার মানে এই চারটা ক্যাটাগরির মধ্যে আমরা বলতে পারি যে এই চারটি শর্ত। তার মানে এখন আমরা দেখব যে কোন কোন শর্তগুলো এখানে অ্যাড করা রয়েছে। তাহলে আমরা এক নাম্বার শর্তটি রয়েছে সেটা বলতে পারি। তাহলে আমাদের শর্তগুলো হচ্ছে কি? শর্তগুলো হচ্ছে এগুলো। প্রথম শর্ত হচ্ছে নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হয়। আমি কিন্তু এটা ব্যাখ্যা করে দিয়েছি যে এক প্রয়াসটা আসলে কি, এবং এই ধ্বনিগুলো উচ্চারণের ক্ষেত্রে আসলেই এক প্রয়াস ঠিক থাকতেছে কি না। অবশ্যই ঠিক থাকতেছে। এরপরে আছে আমাদের দুই নাম্বার, যে প্রথম ধ্বনিটি হবে কি স্পষ্ট এবং দ্বিতীয়টি হবে অস্পষ্ট। তার মানে প্রথম ধ্বনিটি অবশ্যই স্পষ্ট হতে হবে, যেমন বউ। যখন আমরা বলি বউ, এই ব এবং রস্য দেখবেন ব কিন্তু স্পষ্ট উচ্চারণ হচ্ছে বউ বউ, পরেরটি কিন্তু অতটা স্পষ্ট নয়। এরপরে আছে কি প্রথম ধ্বনিটি স্বাভাবিক এবং পরেরটি হচ্ছে পিচ্ছিল। তার মানে পরের ধ্বনিগুলো অনেকটা পিচ্ছিল হয়ে যাবে, যেমন দি দি দি, দয়ের রস্যইটা আমাদের স্পষ্ট উচ্চারণ হচ্ছে, কিন্তু পরে রস্যইটা একটু হালকা উচ্চারণ হচ্ছে, তাই কি পিচ্ছিল, এবং একই জাতীয় কিংবা বিজাতীয়। তাহলে বলতে পারি যে এই চারটি শর্ত অবশ্যই মনে রাখতে হবে। এই চারটি শর্তের মাধ্যমে বলতে পারি যে এই ধ্বনিটি আমাদের দ্বিস্বর ধ্বনি কি না। তার মানে বলতে পারি পাশাপাশি অবস্থিত দুটি একই জাতীয় কিংবা বিজাতীয় স্বরধ্বনি নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হলে কিংবা একাক্ষরিক বৈশিষ্ট্য বহন করলে তাকে বলতে পারি দ্বিস্বরধ্বনি। এখন আসলে এই নিয়মিত এবং অনিয়মিত কাকে বলে? নিয়মিত হচ্ছে এই চারটি শর্ত মূলত যে মেনে চলবে তারা হচ্ছে নিয়মিত দ্বিস্বরধ্বনি। পাশাপাশি যদি আমরা এই চারটি শর্তর মধ্যে যদি কখনো গরমিল পাই বা যদি এমনটা দেখি যে সব সময় আমাদের যে একাক্ষরিক বৈশিষ্ট্য বজায় থাকে না, যদি কখনো আমাদের একাক্ষরিক বৈশিষ্ট্য বজায় না থাকে, সেক্ষেত্রে বলতে পারি এটি হচ্ছে আমাদের অনিয়মিত। আমি এখন একটি চার্ট দেখাবো, এই কিছু নিয়মিত এবং কিছু অনিয়মিতের মাধ্যমে আমরা এগুলো মুখস্থ করব, যাতে করে পরীক্ষায় আসলে হুবহু আমরা লিখতে পারি। তাহলে প্রথমে আমরা লিখতেছি নিয়মিত। আচ্ছা, এবার অনিয়মিত। তাহলে প্রথম কথা হচ্ছে যদি আমাদের এই শব্দগুলো উচ্চারণের সময় বিজাতীয় হোক কিংবা একই জাতীয় হোক এবং যদি এগুলো একাক্ষরিক বৈশিষ্ট্য বহন করে, তাহলে এর নাম হচ্ছে নিয়মিত। আর যদি একাক্ষরিক বৈশিষ্ট্য বহন না করে, সেক্ষেত্রে হবে কি আমাদের অনিয়মিত। এখন এই যে নিয়মিতর মধ্যে আসলে আমাদের একই জাতীয়গুলো কী কী? যেমন ধরেন রস্যই প্লাস রস্যই কী হবে? দেই, নেই। ওকে, তার মানে রস্য রস্যই একই জাতীয়। এবার কি আছে? ও প্লাস ও কি বলতে পারি? শো। আর কি বলতে পারি? বউ। মানে শো মানে তুমি শুয়ে যাও, আর বউ মানে কি বসো। তাহলে এখানে বউ যখন বলি বয় ও কার আবার ও, শো শয় ও কার আবার কি ও। আচ্ছা, এরপরে রস্য রস্য কু। তাহলে এই কু যখন আমরা বলি কু, তখন কয় হুসুকার আবার রস্য কু। তাহলে এখানে আমাদের একই জাতীয় এইগুলো দিয়ে তৈরি হচ্ছে নিয়মিত। কি বলতে পারি? বউ বলতে পারি, এই বলতে পারি, সেই বলতে পারি, খেই বলতে পারি ইত্যাদি। এরপরে কেউ কেউ বলতে পারি, আবার ঘেউ বলতে পারি, ঘেউ। তার মানে ঘয় একার, এই ঘয় একার রস্য, কয় একার রস্য,
এই, এ রস্যই, এই, সেই, ছয় একার রস্যই। তার মানে এখানে নিয়মিত, এটা হচ্ছে আমাদের একই জাতীয় এবং বিজাতীয় মিলে তৈরি হয়েছে নিয়মিত। যে অনিয়মিতগুলো উচ্চারণের সময় সব সময় কিন্তু একাক্ষরিক যে বৈশিষ্ট্য সেটা বহন করবে না। আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা এখানে? রস্যই প্লাস ও, নিয়, তাই না? রস্যই প্লাস ও, নিয়, অথবা বলতে পারে দিও। আচ্ছা, তাহলে এই যে রস্যই একটি স্বরধ্বনি ও আরেকটি স্বরধ্বনি একত্র কি নিয় বা দিও। দেখেন এখানে কিন্তু রস্যই এবং ও একত্রে উচ্চারণ করলে নিয় বা দিও, এখানেও কিন্তু অমনটা ছিল, ছিল না? অমনটা ছিল। তাহলে দেখুন এখানে কিন্তু এই দিও বা নিয় এইটা উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা একাক্ষরিক যে বৈশিষ্ট্য একটি অক্ষর হতে হবে সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা আর ধরে রাখতে পাচ্ছি না, তাই এটি হচ্ছে অনিয়মিত। তাহলে এই দুটি ধ্বনি একত্রে উচ্চারণ হলেও এরা কিন্তু এক অক্ষর হচ্ছে না, মানে মুখের এক প্রয়াসে উচ্চারণ হচ্ছে না। যেমন বউ, যেমন বউ, যেমন দি, যেমন নেই, যেমন কু, যেমন কেউ, যেমন ঘেউ ইত্যাদি। এগুলো কিন্তু দুটি স্বরধ্বনি একত্রে উচ্চারণ হচ্ছে এক প্রয়াসে, বাট এখানে নিও আবার দিও, দি প্লাস ও, তাই এটি যেহেতু এক প্রয়াস এর বৈশিষ্ট্য রক্ষা করতে পারেনি, তাই এগুলো হচ্ছে আমাদের অনিয়মিত। আরও রয়েছে, যেমন এরপরে রয়েছে রস্যই প্লাস অন্তস্থ অয় আকার আ, আ, তাহলে মিয়া, নিয়া বা প্রিয়া, প্রিয়া। আমরা প্রিয়া একসাথে উচ্চারণ করতে পারি না, প্রি অন্তস্থ অয় আকার পরে বলি প্রিয়া, প্রিয়া বলি কিন্তু। তাহলে এখানেও কিন্তু একাক্ষরিক যে বৈশিষ্ট্য সেটা বহন করা হয়নি। তাহলে মিয়া, মি আ, আবার নিয়া, নি আ, আবার প্রিয়া, প্রি আ। তাহলে এভাবে যেহেতু আমরা ভেঙে ভেঙে বলতেছি, তাই এখানে কিন্তু দুটি অক্ষর রয়েছে, আর দুটি অক্ষর থাকার কারণে এটি হচ্ছে কি আমাদের অনিয়মিত দ্বিস্বরধ্বনি। আচ্ছা, এরপরে আরও কিছু রয়েছে, যেমন রস্যই যোগ এ, তাহলে কি হচ্ছে নি এ বা গি এ, এ যোগ অন্তস্থ অয় ও, তাহলে এও বা জেও, তুমি যেও কিন্তু, তাহলে যেও, তাহলে যেও বলার সময় যে ও, তাহলে বুঝতে পারছি যে সর্বশেষ রয়েছে আমাদের এও, তাহলে এও এবং যেও, তার মানে হচ্ছে এগুলো কিন্তু উচ্চারণের সময় আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পাচ্ছি না, তাই এগুলো হচ্ছে আমাদের কি অনিয়মিত দ্বিস্বরধ্বনি। তাহলে বুঝতে পারছি যে নিয়মিত এবং অনিয়মিত দ্বিস্বরধ্বনি কাকে বলে, এবং শর্ত সাপেক্ষে বুঝিয়ে লিখতে বললে আমরা যে আলোচনাগুলো করেছি এগুলো লিখতে পারলে ইনশাল্লাহ এই উত্তরটি হয়ে যাবে। এখন আমরা দেখব যে পরবর্তী প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনি সমূহকে কত ভাগে ভাগ করা যায়। দেখুন, প্রথমে বলছে যে ব্যঞ্জনধ্বনি কাকে বলে। আমরা কিন্তু এর আগে দেখিয়েছি যে স্বরধ্বনি কাকে বলে। সেখানে আমরা পেয়েছিলাম যে বর্ণগুলো নিজেরাই উচ্চারিত হতে পারে অন্য কারো সাহায্য ছাড়াই, এই সমস্ত ধ্বনিকে বলা হয় স্বরধ্বনি। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের একজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, তিনি বলছেন যাহা স্বরের সাহায্যে উচ্চারিত হয় তাহাই ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমি আবার বলছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন স্বরের সাহায্যে, মানে স্বরধ্বনির সাহায্যে যাহাই উচ্চারণ হয় তাহা হচ্ছে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি। দেখুন, যখন আমরা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি প্রত্যেকটা ধ্বনিতে কিন্তু অ, এই অ কিন্তু লেগে থাকে। তার মানে যেমন আমরা ক বলি, ক, খ, দেখবেন কতে কিন্তু এই ককে ভাঙলে আমরা কি পাচ্ছি, ক হসন্ত যোগ অ। তার মানে যখন আমরা এখানে হসন্ত চিহ্ন ইউজ করতেছি সেখান থেকে কিন্তু আমরা অকে বাদ দিয়েছি, আর অকে বাদ না দেওয়া হলে সেক্ষেত্রে শুধু ক থাকে। আমরা বলি ক বা খ। দেখুন, যদি আমি বলি লিখি যে ইকরা, ইকরা, তাহলে এখানে কিন্তু আমরা এই কয়ের সঙ্গে যে অটা যুক্ত ছিল সেই অকে কিন্তু আমরা টেনে বের করেছি, যার কারণে আমরা এখানে হসন্ত ইউজ করেছি, যাতে করে এটা একটা অ্যারাবিক শব্দ, এই অ্যারাবিক শব্দ যেন বাংলাতেই সেই আসল উচ্চারণ আমরা করতে পারি যে ইকরা, ইকরা। কিন্তু যদি আমরা এটা না লিখে আমরা যদি লিখি এরকম করে ইকরা, তাহলে কিন্তু এর উচ্চারণটা হয়ে যায় ইকোরা, ইকোরা। তার মানে কয়ের উচ্চারণটা স্পষ্ট হতে হবে ক, ইকোরা। আমরা কিন্তু ইকোরা বলি না, বলি ইকরা,
ইকরা যখন বলছি সেক্ষেত্রে কিন্তু এই হসন্ত চিহ্নিত জায়গায় কিন্তু আমরা কি অটাকে বাদ দিয়ে পড়ছি। তাই বলতে পারি যখন আমরা প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি সেখানে কিন্তু স্বরধ্বনি থেকে যায়। এই কারণে বলছি যে যাহা স্বরের সাহায্যে উচ্চারিত হয় তাকেই ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি বলে। এবার আসুন দেখি যে মুহাম্মদ আবুল হাই কি বলেছেন। তিনি বলেছেন যে ফুসফুস তাড়িত বাতাস যখন আমাদের মুখ গহ্বর দিয়ে বের হয়ে আসে, বের হয়ে আসতে গিয়ে যে যে জায়গায় ধাক্কা খায়, ঘর্ষণ খায় কিংবা স্পর্শ পায় এবং সেটা যদি শ্রুতিগ্রাহ্য ধ্বনির কারণে কোথাও ঘর্ষণ লেগে যায় তাহলে সেই সমস্ত বর্ণকে বলতেছি আমরা ব্যঞ্জন বর্ণ। তার মানে এটা আর ওটা কিন্তু অনেকটা একই রকমের। তার মানে যে কারো সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না সে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর আব্দুল হাই যেটা বলেছেন সেটাও কিন্তু হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ হওয়ার সময় বিভিন্ন বাক প্রত্যঙ্গের সঙ্গে ঘর্ষণ বা স্পর্শ লেগে যায় সেই ধ্বনিগুলোকে বলতেছি আমরা কি যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখব যে উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন সমূহের শ্রেণীবিন্যাস আসলে কি কি পর্যায়ে করা যায়। এর আগে আমরা দেখব যে আসলে আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো কয়েকটা লিখে দেখতেছি যে এই ধ্বনিগুলো বিভিন্ন ক্যাটাগরিতে মূলত উচ্চারণ হয়ে থাকে। যেমন ক, ম। এই যে আমরা প্রায় 25টা বর্ণকে লিখেছি, এই ক থেকে ম পর্যন্ত এখানে রয়েছে 25টি বর্ণ। এই 25টি বর্ণকে কেউ কেউ বলেছে স্পৃষ্ট ধ্বনি। অনেক সময় দেখা যায় যে ক থেকে ভ পর্যন্ত মানে ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ এই ধ্বনিগুলোকে মানে শেষের ধ্বনিগুলোকে বাদ দিয়ে যে 20টি রয়েছে মূলত এই 20টি হচ্ছে আমাদের স্পৃষ্ট ধ্বনি। এখন আসেন যে এই স্পৃষ্ট ধ্বনি কাকে বলে। স্পৃষ্ট ধ্বনি হচ্ছে যে ফুসফুস তাড়িত বাতাস যখন মুখ দিয়ে বের হয় তখন সেই বাতাস কিন্তু হঠাৎ করে বন্ধ বা রুদ্ধ হয়ে যায় এবং সেটা অকস্মাৎ সেটা আবার চালু বা বেরিয়ে যায়। তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এই ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয়ে যায় এবং অকস্মাৎ সেটা আবার বেরিয়ে যায়, এই সমস্ত ধ্বনিকে বলা হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। আর এখানে ক থেকে ভ অর্থাৎ এই 20টি আছে আমাদের স্পৃষ্ট ধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখব আমরা অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি। এরপর রয়েছে আমাদের অঘোষ এবং ঘোষ। দেখুন অঘোষ ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণ হওয়ার সময় ধ্বনিদ্বার কম্পিত হয় না। তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বার মূলত কম্পিত বা কম্পন সৃষ্টি করে না, এরা হচ্ছে কারা? এরা হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি। আর যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বার কম্পিত হয় এরা হচ্ছে মূলত ঘোষ ধ্বনি। দেখুন এখানে ক এবং খ এই দুটি যে লাইন রয়েছে ক, চ, ট, ত, প এবং এই বাকিগুলো এই প্রথম দুটিকে বলতেছি আমরা অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি এবং পরবর্তী যেগুলো রয়েছে এই তিনটি এটা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। তাহলে প্রথম সারি, এই প্রথম রো, দ্বিতীয় রো এবং পরবর্তী 3টা রো, তাহলে এই প্রথম 2টা রোকে বলা হচ্ছে অঘোষ ধ্বনি। কারণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ধ্বনিদ্বার কম্পিত হয় না, যার কারণে এদের নাম হচ্ছে অঘোষ। আর যারা কিনা কম্পিত হয় এরা হচ্ছে কি ঘোষ। তার মানে এই প্রথম 2টি কলাম আমাদের অঘোষ এবং পরবর্তী 3টি কলাম হচ্ছে আমাদের ঘোষ। এখন আমরা দেখব যে কোনটি আসলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। 4 নম্বরে রয়েছে অল্প প্রাণ। অল্প প্রাণ দেখুন অল্প মানে অল্প, তার মানে যে সমস্ত ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস এর সাহায্যে উচ্চারিত হচ্ছে কিন্তু ফুসফুস থেকে বাতাস অল্প পরিমাণে বের হচ্ছে। তার মানে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস অল্প পরিমাণে বের হয় এরা হচ্ছে অল্প প্রাণ। আর যে সমস্ত ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস যখন আমরা বেশি পরিমাণে বের হয় এরা হচ্ছে মহাপ্রাণ। তাহলে মনে রাখবো যে অল্প পরিমাণ বাতাস যদি আমাদের ফুসফুস তাড়িত হয় সেক্ষেত্রে তার নাম হচ্ছে অল্প প্রাণ, আর বেশি পরিমাণে হলে তার নাম হচ্ছে কি মহাপ্রাণ। এখন দেখব যে আমাদের কিন্তু এখানে প্রথম যে আমাদের কলামটি রয়েছে এটি হচ্ছে আমাদের অল্প প্রাণ এবং পরেরটি রয়েছে আমাদের মহাপ্রাণ, এর পরেরটি হচ্ছে আবার অল্প প্রাণ, এর পরেরটি হচ্ছে আমাদের মহাপ্রাণ।
তার মানে হচ্ছে আমরা পেলাম যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আমরা বলতেছি অঘোষ ধ্বনি, তৃতীয়, চতুর্থ, পঞ্চমকে বলতেছি আমরা ঘোষ ধ্বনি, এবং প্রথম কলাম এবং তৃতীয়কে বলতেছি আমরা অল্প প্রাণ ধ্বনি, দ্বিতীয় আর তৃতীয়কে বলতেছি, চতুর্থকে বলতেছি আমরা মহাপ্রাণ ধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, স্পৃশ ধ্বনি হচ্ছে যে সমস্ত বর্ণ বা যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যে বাতাস নির্গত হচ্ছে সেই বাতাস যদি সম্পূর্ণরূপে রুদ্ধ বা বন্ধ হয়ে যায় এবং অকস্মাৎ সেটা যদি আবার খুলে যায় বা বের হয়ে যায়, এর নাম হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। এটার মূলত মোট 20টি রয়েছে। এরপরে অঘোষ ধ্বনি, যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় ধ্বনিদ্বার কম্পিত হয় না, এরা হচ্ছে অঘোষ। আর যে সমস্ত ধ্বনি উচ্চারণ সময় ধ্বনিদ্বার কম্পিত হয়, এরা হচ্ছে ঘোষ। পাশাপাশি রয়েছে অল্প প্রাণ, যে সমস্ত ধ্বনি উচ্চারণ সময় অল্প পরিমাণে বাতাস নির্গত হয় ফুসফুস থেকে, এরা হচ্ছে অল্প প্রাণ। আর বেশি পরিমাণে হলে এর নাম হচ্ছে কি মহাপ্রাণ। এবার দেখব নাসিক্য ধ্বনি। নাসিক্য কোণগুলো এই যে আমাদের শেষ যে কলামটি রয়েছে ও, ইয়, ন, ন, ম, তার মানে এই সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু আমরা নাক দিয়ে আর কিছু বাতাস মুখ দিয়ে বের করি, যার কারণে এই ধ্বনিগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু প্রায় 1 থেকে 6টি রীতি বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলে ফেলেছি। আশা করি আপনারা অবশ্যই এই ছকটা এঁকে তারপরে এখানে কোন কোন কলামগুলো কোন ধ্বনি রয়েছে সেই ধ্বনিগুলো অবশ্যই ইন্ডিকেট করে দিবেন, তাহলে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যাবে। পাশাপাশি আপনারা এটাকে অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং কি নাসিক্য, এটা তো অবশ্যই দিবেন। এছাড়াও আমাদের আরও রয়েছে যেমন পার্শ্বিক ধ্বনি। এটা আবার কোনটা? পার্শ্ব থেকে। তার মানে যে ধ্বনিটি উচ্চারণ করার সময় আমাদের জিহ্বায় একদম ঠোঁটের একদম দাঁতের মাড়িতে গিয়ে লাগে এবং এই মাড়িতে লাগার পর যে 2টি সাইড ফাঁকা হয়ে যায়, 2টি পার্শ্ব থেকে যে বাতাসটা নির্গত বা বের হয়ে আসে, এই সমস্ত ধ্বনিকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। যেমন ল, ল, আপনারা ল উচ্চারণ করেন, দেখবেন আপনার কিন্তু জিহ্বার যে মাথা রয়েছে সেটি কিন্তু উপরে যাতে মাড়ির সাথে লেগে যাবে, পাশাপাশি দেখবেন 2 দিকে যে ফাঁকা জায়গা আছে এখান দিয়ে বাতাস বের হয়ে যাবে। এই যে পাশ দিয়ে যে বাতাসটা বের হয়ে যাচ্ছে, এ কারণে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আর এটি মাত্র একটি, সেটি হচ্ছে কি ল। তার মানে এখানে পেয়েছি আমরা 6টি, পাশাপাশি এই লকে অ্যাড করে দেব, হয়ে যাবে কি 7টি। এছাড়া রয়েছে শীষ ধ্বনি, যেমন স, স। তার মানে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় শীষ বা এই ধরনের সাউন্ড বা আওয়াজ বের হয়, এরা হচ্ছে কি শীষ ধ্বনি। এছাড়া রয়েছে তারণজাত ধ্বনি বা কম্পনজাত ধ্বনি, যেমন র, র। এই র উচ্চারণ করার সময় কি আমাদের এটা কম্পন সৃষ্টি করে, এটাকে বলা হয় কি তারণজাত ধ্বনি ইত্যাদি। তার মানে আমরা এগুলো হচ্ছে প্রধান, আর এগুলোর সাথে আমরা আরও কিছু অপ্রধান ধ্বনির যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যখন আমরা অ্যাড করে দেব, সেক্ষেত্রে কিন্তু যে উচ্চারণ রীতি অনুযায়ী আমাদের বাংলা ধ্বনিসমূহের যে শ্রেণী বিন্যাস চেয়েছে সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে ভুলবো না, সেটি হচ্ছে আমরা ক, খ, গ, ঘ, উ, এটা কিন্তু পাই হচ্ছে আমাদের কণ্ঠ থেকে। কণ্ঠ, এরপরে তালব্য, দন্ত, এরপরে কি কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, এরপরে কি তালব্য, মূর্ধ, এরপর কি দন্ত, এরপর কি ওষ্ঠ। এই যে এটা হচ্ছে উচ্চারণ রীতি অনুযায়ী, তাই না? এখানে কিন্তু আমরা আরও পাচ্ছি 5টা, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। তার মানে এখানে আমরা যেটা পেয়েছি এটার পাশাপাশি এখানে আমরা আরও 5টি দিয়েছি। এই 5টিও আপনারা আলোচনা করতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনাদের এই প্রশ্নটি যথাযথ উত্তর হবে আশা করছি। এখন আমরা দেখব যে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, আর এই প্রশ্ন দিয়ে আমাদের আজকের এই ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। এখন আমরা দেখব যে যুক্ত ব্যঞ্জন কাকে বলে। যুক্ত ব্যঞ্জন কাকে বলে, বাংলা ভাষায় কিভাবে যুক্ত ব্যঞ্জন গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করো। দেখুন, যুক্ত ব্যঞ্জন বলতে তাকেই বোঝাচ্ছে যখন আমরা 2টি ব্যঞ্জন ধ্বনি একত্রে উচ্চারণ করি বা একত্রে লিখে প্রকাশ করি, তার নাম কি যুক্ত ব্যঞ্জন। যেমন ধরেন আমি লিখলাম জ্ঞান, তাহলে এই যে জ্ঞান বানানে কিন্তু এই প্রথমে কি রয়েছে, এখানে জ এবং ইয় রয়েছে। তাহলে জ এবং ইয়, এই বর্গীয় জ প্লাস ইউ, এই 2টা মিলে হয়ে গেছে কি জ্ঞান। তাহলে এখানে 2টি বর্ণ যেহেতু যুক্ত হয়েছে, এই কারণে এর নাম যুক্ত ব্যঞ্জন। যদি বলা হয় কৃষ্ণ, যদি কৃষ্ণ লিখি কৃষ্ণ, এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে কিন্তু কি রয়েছে, এখানে রয়েছে মূলত স প্লাস মূর্ধন্য। কৃষ্ণ, কয় রি কার
মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, তাহলে কৃষ্ণ এখানে কিন্তু দুইটি যুক্ত ব্যঞ্জন যুক্ত হয়েছে, তার মানে কি এই কারণে এর নাম কি যুক্ত ব্যঞ্জন। এটা কখনো দুটি, তিনটি, চারটি পর্যন্ত হতে পারে একটি শব্দের মধ্যে, যে চারটি ব্যঞ্জনকে একত্রে করে তাকে উচ্চারণ করা হয়। তাহলে বুঝতে পারছি যখন দুইয়ের অধিক ব্যঞ্জন ধ্বনি বা বর্ণকে একত্রে লিখে প্রকাশ করা হয় তখন তার নাম কি যুক্ত ব্যঞ্জন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষায় আসলে কিভাবে এই যুক্ত ব্যঞ্জনগুলো গঠিত হয়। দেখুন, বাংলা ভাষায় অনেকগুলো ভাবেই যুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে, তার মধ্যে তিনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনটি কি কি গুরুত্বপূর্ণ দেখুন, একটা হচ্ছে যে সাধারণ নিয়মে যুক্ত ব্যঞ্জন। এক নম্বর কি বললাম, যে সাধারণ নিয়মে যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন সেটা কি, সাধারণভাবে যে যুক্ত ব্যঞ্জনগুলো হয় বা অ্যাডজাস্ট হয় এর নাম সাধারণভাবে যুক্ত ব্যঞ্জন। যেমন ধরেন আপনাকে বললাম কিচ্ছা, কিচ্ছা কয় রস্যই চয় ছয় আকার, কিচ্ছা, এখানে চ প্লাস ছ অ্যাড হয়েছে। তাহলে এই যে দুটি ভিন্ন ব্যঞ্জন যখন একত্র হয় তখন তার নাম সাধারণ নিয়মে যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, যদি বলা হয় এরকম যে কিন্তু, কিন্তু তাহলে নয় প্লাস ত, কিন্তু, আচ্ছা নয় ত, এরকম। তাহলে কিচ্ছা, কিন্তু, হ্যাঁ এরকম। যদি বলে পক্ষ, তাহলে প কয় ব, তাহলে ক প্লাস ব, পক্ষ, এরকম। কিন্তু কিচ্ছা, কিচ্ছা, হ্যাঁ কিচ্ছা, এরকম পক্ষ ইত্যাদি। তার মানে যখন আমরা দুটি ভিন্ন ধ্বনিকে ভিন্ন ব্যঞ্জনকে একত্র করছি তখন তার নাম হচ্ছে কি সাধারণ নিয়মে যুক্ত ব্যঞ্জন। আচ্ছা, আরেকটি রয়েছে, আচ্ছা এবার রয়েছে যে দ্বিত্ব বা যুগ্ম ব্যঞ্জন। তার মানে দ্বিত্ব যুগ্ম ব্যঞ্জন বা দ্বিত্ব যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব মানে কি ডাবল, দ্বিত্ব মানে কি ডাবল বা দুই। যখন আমরা একই ধ্বনিকে দুইবার লিখে প্রকাশ করি যুক্ত ব্যঞ্জন রূপে তখন তার নাম কি দ্বিত্ব যুক্ত ব্যঞ্জন। যেমন ধরেন মক্কা, মক্কা, তাহলে এখানে ক প্লাস ক, মক্কা। এরপরে চট্টগ্রাম, চ টয়ট গ্রাম, তাহলে কি হচ্ছে এখানে ট প্লাস ট, মানে টয়ট। তার মানে যেখানে আমরা দুটি একই ধ্বনিকে বা একই ব্যঞ্জনকে একত্র করে লিখি তখন তার নাম কি দ্বিত্ব যুক্ত ব্যঞ্জন অথবা যুগ্ম যুক্ত ব্যঞ্জন। আর যখন আমরা ভিন্ন ভিন্নকে একত্র করব তখন তার নাম হচ্ছে সাধারণ নিয়মে যুক্ত ব্যঞ্জন। এছাড়াও আরেকটি উদাহরণ রয়েছে বা প্রকারভেদ রয়েছে 3 নম্বরে, সেটি কি, সেটি হচ্ছে মূলত ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন। তাহলে ফলাযুক্ত, ফলা, ফলা কোনগুলো, ফলা যুক্ত। দেখুন এই যে ব ফলা বলি, ম ফলা বলি, ন ফলা বলি, র ফলা বলি, জ ফলা বলি, এই যে ফলা রয়েছে, যেমন সর্বর্ণে রয়েছে কার, এখানে রয়েছে ফলা। এই ফলা দিয়ে যখন আমরা দুটি ব্যঞ্জনকে একত্র করি তখন তার নাম কি যুক্ত ব্যঞ্জন। যেমন বলতেছি ব্যয়, এখানে কি জ ফলা বা অন্তস্থ জ এসেছে। ব্যবহার, তাহলে ব্যবহারের ব্যবহার, এখানে কি এসেছে, এখানে জ ফলাটা এসেছে। এরপরে যদি বলি যে কর্ম, তাহলে কর্ম লিখলে ময় রেফ র ফলা এসেছে। আচ্ছা, কর্ম, ধর্ম ইত্যাদি। এরপর যদি বলা হয় যেমন আল্লাহ, আল্লাহ বলতেছি, তাহলে লয় লয় আকার, তাহলে লয় ল, দুটি ল আসছে এখানে। তাহলে এই যে দুটি ল, এটি আমরা ফলাযুক্ত বলতে পারি অথবা এটাকে আমরা দ্বিত্ব যুক্ত ব্যঞ্জন বলতে পারি, কারণ ল দুইবার চলে এসেছে আল্লাহ বানানে, এরকম। তার মানে আমরা কিন্তু যুক্ত ব্যঞ্জনকে মোটের উপর এই 3 ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে সাধারণ নিয়মে, 2 হচ্ছে যুক্ত দ্বিত্ব বা যুগ্ম যুক্ত ব্যঞ্জনে, আর 3 নাম্বার হচ্ছে যে ফলাযুক্ত ব্যঞ্জন। তার মানে এই 3 ভাবেই কিন্তু আমাদের যুক্ত ব্যঞ্জন ধ্বনিগুলো গঠিত হচ্ছে। তাহলে 1 নম্বরে ছিল সাধারণ নিয়মে, এখানে কিন্তু দুটি ভিন্ন ধ্বনি এসে একসাথে মিলিত হয়। যেখানে দ্বিত্ব বলা হচ্ছে সেখানে একই ধ্বনি দুইবার চলে আসে। আর যেটা হচ্ছে ফলাযুক্ত, সেখানে আমাদের যে ফলা রয়েছে 6টি, জ ফলা, ব ফলা, ম ফলা, ল ফলা, ম ফলা, এই ফলাগুলো রয়েছে। এই ফলাগুলো যুক্ত হলে তার নাম হচ্ছে কি আমাদের ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। তবে আপনাদের কাছে আমার যেটা চাওয়া সেটি হচ্ছে আপনাদের সঙ্গে এই প্রথম আমি ক্লাস নিচ্ছি। এর আগে সাহিত্য খেলা
যিনি ক্লাস নিতেন তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সেগুলো উপস্থাপন করে থাকেন। যেহেতু এটাই হচ্ছে আমার ফার্স্ট লেকচার বা ফার্স্ট ক্লাস যেটাই বলি না কেন, অবশ্যই আপনারা রিভিউ করবেন, কমেন্টস করবেন ক্লাসটি কেমন হয়েছে। আর যদি কোনো কারেকশন থাকে সেটাও বলে দেবেন, যাতে করে পরবর্তী কোনো ক্লাস নিয়ে আসলে সেই বিষয়গুলো আমি খেয়াল করেই আপনাদের ক্লাসগুলোকে উপহার দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।